গল্প তুমি আছো হৃদয়ের গহীনে। লেখক আহমেদ নীল। রাহাত ভাইয়া আমাকে এভাবে মারছো কেন? আমি কি এমন অপরাধ করেছি যার কারণে রুমের দরজা বন্ধ করে আমাকে এভাবে মারছো? সজোরে থাপ্পড় মারার কারণে নিপার ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করে। তোর তো দেখছি অনেক সাহস জন্মেছে, মুখে মুখে তর্ক করাও শিখে গেছিস। আজ তোকে এমন শিক্ষা দিব যাতে করে পরবর্তী আর কোন ভুল করার আগে আজকের উচিত শিক্ষার কথা মনে পড়ে। রাহাত ভাইয়ের গর্জনরত কথা শুনে রুহটা নিজের অজান্তেই কেঁপে উঠল। আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমার আর সবুজের কথা কোনোভাবে জেনে যায়নি তো রাহাত ভাইয়া? জানলে তো বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে। সবুজকে জানে বাঁচতে দিবে না কখনো। তোর লজ্জা করে না কলেজের মাঠে বসে ছেলেদের সাথে গল্প করতে? আর শুনলাম সবুজ নামক একটা ছেলের সাথে তোর নাকি ভালো সম্পর্ক, এটা কি সত্যি? আমি এক প্রকার মিথ্যা কথার আশ্রয় নিয়ে বললাম, ভাইয়া ও আমার ক্লাস ফ্রেন্ড আর আমাকে পড়াশোনার বিষয়ে হেল্প করে, এর বেশি কিছু না, বিশ্বাস করো। রাহাত ভাইয়া আমার কান্নারত ভেজা চোখের দিকে তাকিয়ে বলল, প্রয়োজন ছাড়া কোন ছেলের সাথে কথা বলা দেখলে চোখ উপড়িয়ে নিব, কথাটা মাথায় রাখিস বলে আমার রুম থেকে হনহন করে বেরিয়ে চলে যায়। এতক্ষণ পর অনুভব করলাম আমার আত্মা বুঝি ধরে এলো, টানা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখের পানিগুলো মুছে ওয়াশরুমের দিকে চলে যায়। আসুন পরিচয়টা বলি। আমার পুরো নাম সাবিকুন নাহার নিপা। সবাই নিপা বলেই ডাকে। আমি এবার ইন্টারের প্রথম ধাপ অতিক্রম করে সবেমাত্র দ্বিতীয় ধাপে পা ফেলেছি কিছুদিন আগে। আমি আমার খালার বাসায় থেকে বড় হয়েছি, সম্পর্কে খালামনি হলেও তিনি আমার মায়ের ঘাটতি কখনো টের পেতে দিইনি। আমার মা নাকি যেদিন আমাকে জন্ম দিয়ে আমাকে এই পৃথিবীর আলোয় আলোকিত করেছিলে তার 1 মাস পর মারা যায়। আমার বাবাও নাকি আমার মা মারা যাওয়ার 2 মাস পর নতুন বিয়ে করে সংসার সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিল। যেদিন আমার মা মারা যায় সেদিন আমার খালামনি আমাকে নিয়ে এসে বড় করে তুলে, তারপর থেকে আমার খালামনি আমার মা। আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম ওটা আমার খালাতো ভাই রাহাত। আমাকে অনেক ভালোবাসে, তবে শুধু ভালোবাসে বললে ভুল হবে, যেমন কড়া শাসন তেমন ভালোবাসা। রাহাত ভাইয়া আমাদের কলেজের ছাত্রলীগের সভাপতি, যাকে ছোট বড় সবাই এক নামে চিনে রাহাত ভাই। প্রফেসর সহ বাকি সবাই তার নামে প্রশংসা করে, কারণ তিনি ন্যায়পরায়ণ ও অন্যায় দেখলে তা সহ্য করে না এবং অন্যায়কারীকে দেয় কঠোর শাস্তি। সব সময় তার পিছনে পড়ে থাকে হাজার হাজার ইয়াং জেনারেশনের পোলাপান। ওনাকে মাফিয়া দলের নেতা বললেও তেমন একটা ভুল হবে না। রাহাত ভাই দেখতে যেমন সুদর্শন তেমনি তার লাইফস্টাইল। অনেক মেয়ে তার সাথে কথা বলার জন্য সিরিয়াল দেয়, বলতে গেলে তিনি অনেক মেয়ের ক্রাশ। আর সবুজ হলো আমার বয়ফ্রেন্ড, সম্পর্কের বয়স মাত্র 4 মাস। আগে ছিলাম ফ্রেন্ড, আস্তে আস্তে বন্ধুত্ব, তারপর নিজের অজান্তেই দুজন দুজনকে পছন্দ করে ফেলি। আমি প্রথমে এই সম্পর্কে নিজেকে জড়াতে চাইনি সবুজের কথা ভেবে, কারণ আমি ভয় পেতাম যদি কখনো রাহাত ভাইয়া কোনোভাবে জেনে যায় তখন সবুজকে আস্ত রাখবে না, শেষ করে ফেলবে। তবুও সবুজের ভালোবাসা আর সাহসিকতার জন্য রিলেশন নামক নেশায় আসক্ত করে ফেলি নিজেকে। যাক বাবা, তাহলে আমার ধারণা শেষমেশ সত্যি হলো, রাহাত ভাইয়া কিছু জানিনি তার মানে। তবে সবুজকে বলতে হবে আরও অ্যালার্ট থাকতে। বিকাল ঘনিয়ে আস্তে আস্তে সন্ধ্যার অন্ধকার পুরো শহরকে কবজা করে নিল। রুমে পড়তে বসলাম। আমার আবার একটা বদ অভ্যাস আছে, জোরে জোরে পড়া মুখস্থ করা লাগে। নিত্যদিনের মতো ইংরেজি টেস্ট পেপার পড়ছিলাম, মাথার উপরে কারোর হাতের স্পর্শ পেয়ে থামকে গেলাম, তাকিয়ে দেখি মা এসেছে। মা তুমি, বলেই টেবিল থেকে উঠে জড়িয়ে ধরে বলতে লাগলাম,
মা আমার পাশে বসে থাকো, তাহলে আমি মন দিয়ে পড়াশোনা করব। দূর পাগলি, পাশে থাকলে পড়ায় মন বসবে না তা আমি জানি। তোর বাবা তোর জন্য চিন্তা করছে, তুই নাকি আজকে সারাদিন কোন কল করিসনি। একটু আগে কল করে বলছে নিপা ঠিক আছে তো? নিশ্চয়ই তোর জন্য চিন্তা করছিল, তবে আমি বলে দিয়েছি ও ঠিক আছে। অফিস থেকে আসার সময় ফুসকা আর ঝালমুড়ি নিয়ে এসো মেয়ের জন্য। নিজের অজান্তেই মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ফেলি, মা তুমি আর বাবা আমাকে এত ভালোবাসো কেন? রাহাত ভাইয়াকে তো কখনো এত ভালোবাসো না। মা তুই আর রাহাতই তো আমাদের সব, তোদের দুই ভাই বোনকে নিয়েই তো আমাদের সব স্বপ্ন আর চিন্তা। মা আমার কপালে আলতো করে চুমু দিয়ে রুমের দিকে চলে যায়। আমি পড়াগুলো রেডি করে বাবার আসার জন্য অপেক্ষা করতে থাকি, কখন কলিং বেলের শব্দ হবে আর আমি দৌড়ে গিয়ে দরজা খুলে বাবাকে জড়িয়ে ধরব। যেমন ভাবনা তেমন কাজ। দৌড়ে গিয়ে দরজা খুলে বাবাকে জড়িয়ে ধরে বলি, বাবা আমাকে মাফ করে দাও, আজকে খোঁজ নিতে পারিনি। বাবা আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয় আর আমি দৌড়ে চলে যাই মায়ের কাছে। একটু পর বাবা সহ সবাই ডিনার করে মতো রুমে চলে যায়। আমি সবুজের নাম্বারে কল দিই, তবে ফোনটা বারবার বন্ধ দেখাচ্ছে। এর আগে কোনোদিন তো সবুজের নাম্বার বন্ধ পাইনি, তাহলে আবার ওর কোন বিপদ হলো না তো? নিজের অজান্তেই এমন হাজারো প্রশ্ন আমার ভেতরটাকে নাড়িয়ে তুলছিল, তখনই কল আসে। আমি তাড়াহুড়ো করে কলটা রিসিভ করে বলি, তুমি ঠিক আছো তো? সবুজ বলল, আমাকে নিয়ে নিশ্চয়ই চিন্তা করছিলে, তা আমি জানি। আসলে আমার ফোনটা চাপ লেগে বন্ধ হয়ে গিয়েছিল আর অন হচ্ছিল না, অনেকবার চেষ্টা করার পর অন হলো। বুঝতেই তো পারছো, গরিবের ফোন বলে কথা। থাক আর ঢং করে কথা বলতে হবে না। আমার এমন কথা শুনে সবুজ ফিক করে হেসে বলে, তুমি পারো বটে পয়েন্টে পয়েন্টে কথা বলতে। মানছি পড়াশোনায় তুমি আমার থেকেও ভালো, তবে কথাবার্তার দিক থেকে কখনো পারবা না, বুঝলে? আর বলতে হবে না পণ্ডিত বুড়ি। কি বললে আমি বুড়ি? আমি তোমার থেকে ছোট, বুঝলে? আমাকে বুড়ি বলবা না। আর যদি কোনোদিন বলো আমি কান্না করে দিব বলে দিলাম কিন্তু। সবুজ বলে, জানি তুমি এখন মুখ ফুলিয়ে বসে আছো বাচ্চাদের মতো। এবার একটু হাসো, ভিডিও কল দিই। না না, এখন ভিডিও কল দিয়ে কথা বলা সম্ভব না, পাশের রুমে জম আছে। রাহাত ভাইয়া একবার কথা বলা শুনতে পারলে আমাকে আর তোমাকে শেষ করে ফেলবে, বুঝলে? তোমার মাস্তান ভাইকে দেখলেই আমার ভয় করে। আমার ভাইকে একদম মাস্তান বলবা না বলে দিলাম। তারপর একে একে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বললাম। সবুজকে বললাম আরও সেভাবে চলাফেরা করতে হবে। বেবি এত চিন্তা করবা না, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। যদি তোমাকে পাওয়ার জন্য আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় তবুও আমি ভয় পাবো না। জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, বিশ্বাস করো আমি তোমাকে জীবনের থেকেও ভালোবাসি, কিন্তু আমার পরিবারের বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। আমার মায়ের দিকে তাকালেই আমি পৃথিবীর সবথেকে সুখী মনে করি। জানো সবুজ, আমার মা আমাকে এত 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 ভালোবাসে। জানি পাগলি, তুমি চিন্তা করো না, আমি সবকিছু ম্যানেজ করে নিব। কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়ি দুজন। নিত্যদিনের মতো জানালা ফেক করে সূর্যমামার আলোর ঝলকানি আমার চোখের আর মুখের উপর পড়তেই আমি চোখ কচলাতে থাকি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চলে যায় বারান্দায় ফুলের টবগুলো পানি দিতে। টবগুলো পানি দিতে দিতে লক্ষ্য করলাম কয়েকটা গাছে লাল গোলাপ ফুটেছে। অনেক সুন্দর দেখাচ্ছে, কয়েকটা পিক উঠিয়ে নিও। এর মধ্যেই বাবার ডাকাডাকি শুরু হয়ে গিয়েছি। তড়িঘড়ি করে চলে গেলাম, একটু দেরি হলেই আমার খবর আছে। ডাইনিং টেবিলে গিয়ে বাবার একপাশে বসে পড়ি। মা নাস্তা নিয়ে আসে। আমি দাঁড়িয়ে বললাম, মা আজকে আমি সবাইকে খাওয়াতে চাই। মা কিছু বলতে যাবে তার আগেই বাবা আমাকে ধমক দিয়ে বলল, বসো।
বেশি পণ্ডিত হয়ে গেছে, খুব পাকনামি কথা শিখে গেছে মেয়েটা। মাকে বললেন রাহাত কোথায়? মা মাথাটা নিচু করে বলল, ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। তোমার ছেলেকে তাড়াতাড়ি উঠিয়ে নাস্তা করার জন্য কি একটা লোক রাখা লাগবে নাকি? আমি এই দুইটা ছেলে মেয়েকে নিয়ে আর পারি না, এরা সবসময় অলসতা করে। রাহাত ভাইয়া তাড়াহুড়ো করে মাথা নিচু করে বাবার পাশে বসে পড়লেন। দেখলাম বাবা আর কিছু না বলে নাস্তা করতে শুরু করলো। আসলে আমাদের বাবা অনেক রাগী, যাকে বলে রগজটা, যার কথার উপর আমরা কেউ কথা বলার সাহস পায় না। নাস্তা শেষ করে বাবা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মায়ের জন্য খারাপ লাগছে, উনি এখনো কিছু মুখে দেননি। বাবা চলে গেলে আজ আমি মাকে নিজ হাতে তুলে তুলে খাইয়ে দিব বলে সিদ্ধান্ত নিলাম। বাবা যাওয়ার সময় আমার হাতে 4,000 টাকা ধরিয়ে দিয়ে বলল, কসিংয়ের বেতন আর বাকিটা হাত খরচ করিস মা। বাবা এত টাকা লাগবে না, 2,000 হলেই চলবে। আরে পাগলি মেয়ে, রেখে দে, দরকার লাগবে বলে আমার মাথায় হাত বুলিয়ে রওনা হলো অফিসে। আমিও বাবাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম। আলম চাচাকে গেটটা দিয়ে দিতে বললাম। আলম চাচা হলো আমাদের বাসার দারোয়ান, তবে আমরা তাকে আমাদের ফ্যামিলির একজন মনে করি। বিগত 8 বছর উনি আমার বাসায় নিয়োজিত, যাকে আমরা চোখ বুঝে ভরসা ও বিশ্বাসযোগ্য মনে করি। রান্নাঘরে গিয়ে দেখি মা রান্নাঘর গুটাচ্ছে। আমি বললাম, মা তোমার সাথে কিছু কথা আছে, রুমে আসো, ততক্ষণে আমি অপেক্ষা করছি। আচ্ছা একটু অপেক্ষা কর, আমি যাচ্ছি। আমি নিজের রুমে না গিয়ে ডাইনিং টেবিলে গিয়ে নাস্তা রেডি করি মায়ের জন্য। তারপর নাস্তার প্লেটটা নিয়ে আমার রুমে যায়। একটু পর দেখি মা এসেছে। আমি মাকে বলি, বসো। মা বলে, কি বলতে চেয়েছিলি বল। আমি বললাম, তুমি নাস্তা করবা কখন? একটু পরই করব। না, তোমাকে এখনই নাস্তা করতে হবে বলে নাস্তার প্লেট সামনে ধরে নিজ হাতে খেতে দিতে শুরু করলাম। নাস্তা শেষ হলে মা আজকে আমাকে জড়িয়ে ধরে কান্না করে। কেন জানি মায়ের বুকে মাথা রাখলেই আমি প্রচুর পরিমাণে শান্তি অনুভব করি প্রতিবারে। আজকে কলেজে যেতে হবে এটা আমি ভুলেই গিয়েছিলাম। ঘড়িতে দেখলাম 9টা বেজে 20 মিনিট, তার মানে বেশি সময় নেই, গুছাতে হবে। নিপা, আমি কলেজের দিকে যাচ্ছি, আজকে আমার সাথেই চল। না বলার সাধ্য আমার নেই, তাই মাথা নাড়িয়ে সায় জানালাম রাহাত ভাইকে। রাহাত ভাইয়া বাইকে করে পৌঁছে গেলাম কলেজে। তারপর আমি ক্লাসে চলে গেলাম। পরপর 2টা ক্লাস শেষ হলে আমি আর সবুজ গল্প করি ক্লাসে। হঠাৎ একজন ঝাঁকড়া চুলওয়ালা এসে বলল, এখানে সবুজ কে? পুরো ক্লাসের সবাই তার দিকে নজর দিল। সবুজ বলল, আমি। কিছু বলবেন ভাইয়া? রাহাত ভাইয়া তোমাকে ডেকেছে। সবুজ বলল, আচ্ছা ভাই, আমি যাচ্ছি। আমার মনের মাঝে এক অজানা ভয় কাজ করছে, নিজের অজান্তেই, তাও আবার সবুজের জন্য। ছেলেটার পিছনে পিছনে সবুজ একটা রুমের কাছে গিয়ে থামল। সবুজ বুঝতে পারছে না তার সাথে কি ঘটতে চলেছে। ভাইয়া, সবুজ নামক ছেলেটাকে নিয়ে এসেছি। আচ্ছা তুমি এখন যেতে পারো, আমাদের দুজনকে একটু একা থাকতে দাও। সবুজ একটু একটু করে পা ফেলছে, আর তার ভেতরে অজানা একটা ভয় কাজ করছে। তার মনে একটা ভয়, সেটা হলো নিপাকে নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি কি নিজের অজান্তেই কোন ভুল করেছি? রাহাত ভাইয়া মেকি হাসি দিয়ে বলল, শুনলাম তুমি নাকি নিপার খুব ভালো বন্ধু। জি ভাইয়া। যাই হোক, ওর দিকে খেয়াল রেখো। তোমার কোন বিষয়ে কোন সমস্যা হলে আমাকে জানাবে। আর একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো ভালো মতো, ভুলেও নিপার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি কি নিজের অজান্তেই কোন ভুল করেছি?
রাহাত ভাইয়া মেকি হাসি দিয়ে বলল, শুনলাম তুমি নাকি নিপার খুব ভালো বন্ধু। জি ভাইয়া। যাই হোক, ওর দিকে খেয়াল রেখো। তোমার কোন বিষয়ে কোন সমস্যা হলে আমাকে জানাবে। আর একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো ভালো মতো, ভুলের নিপার সাথে বন্ধুত্বের বেশি কিছু আশা করো না, তাহলে তোমার পরিণতি অনেক ভয়ঙ্কর হবে। সবুজ মাথা নাড়িয়ে সায় জানালো, রাহাত থেকে রুম থেকে চলে যাওয়ার জন্য অনুমতি দেয়। এদিকে নিপা ভাবতে থাকে, সবুজ এখনো আসছে না কেন, কি এমন জরুরি কথা তাই ক্লাসরুম থেকে ডেকে অন্য একটা রুমে নিয়ে গেল? তাহলে কি আমার মাথা কি খারাপ হয়ে গেছে, কি সব আলতু ফালতু প্রশ্ন করে নিজের মনকে কষ্ট দিচ্ছি? আমি আনমনা হয়ে বসে আছি, পিছন থেকে সবুজের কণ্ঠস্বর শুনে অনেকটা স্বস্তি পেলাম। তুমি ঠিক আছো তো? নিপা, আমি ঠিক আছি। আমি ভাবলাম রাহাত ভাইয়া আমাকে কি নাকি বলবে, একটু ভয় করছিল, তবে কাছে গিয়ে ঘটল অন্য কাহিনী। আমি খুব এক্সাইটেড হয়ে বললাম, কি ঘটনা, আমাকে খুলে বলো প্লিজ। সবুজ সবকিছু বলতে থাকে। নিপা বলে, যাক বাবা, তাহলে তো ভাবার মতো কিছুই হয়নি। আজকে আর ক্লাস করব না, চলো একটু বারান্দায় যাই, তারপর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি। সবুজ প্রথমে না করতে চাইলে নিপার কথাটা না করতে পারে না। গল্প করতে চলে যায় বারান্দায়। ক্লাসের একটা ছেলে তাদের দুজনকে সন্দেহ করত, তবে সঠিকভাবে জানত না আসলে তাদের দুজনের মধ্যে কিছু তো একটা চলেই। আড়াল থেকে ছেলেটা সবকিছু শোনার জন্য চেষ্টা করলেও ক্লাসের ভেতরে চেঁচামেচি হওয়ার কারণে তা শুনতে ব্যর্থ হয়, তাই সে ক্লাসরুম থেকে বেরিয়ে তাদের থেকে দূরত্বে স্থান নেই। সবুজ আর নিপা যেহেতু সামনের দিকে তাকিয়ে কথা বল না, নিপা হঠাৎ বলে ফেলে, আমাদের সম্পর্কটা আজ কত মাস হলো তোমার মনে আছে? সবুজ বলে, 4 মাস 10 দিন। নিপা বলে, দেখছি বেশ হিসাব রেখেছ। ছেলেটা পিছন থেকে শুনে চমকে যায়, তাহলে তলে তলে এসব চলে বন্ধুত্বের নামে? ছেলেটা সিদ্ধান্ত নেয় রাহাত ভাইকে বিষয়টা বললে একদম জমে যাবে। যেমন ভাবনা তেমনই কাজ। ছেলেটা সরাসরি রাহাতের কাছে চলে যায় সবকিছু জানিয়ে দেওয়ার জন্য। তবে ভাগ্যক্রমে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে রাহাত কলেজে নেই, বাইরে চলে গেছে, তাই তার আজকের পরিকল্পনা আর বলতে পারে না। আজ হয়নি তো কি হয়েছে, কালকে বলবি। কলেজ শেষ হলে রাহাত আসে নিপাকে নিয়ে যেতে, ছেলেটা রাহাতকে দেখে বাইকের সামনে যায় আর থামাতে বলে। রাহাত থামলেই বলে, ভাই আপনার কাছে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো বলা খুবই জরুরি। রাহাত নিপাকে বলে 5 মিনিট অপেক্ষা করতে বলে, তারপর একপাশে গিয়ে বলতে থাকে, ভাই কথাটা কেমন করে বলবো, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। আচ্ছা তোমার নাম কি আর কোন ইয়ারে পড়ো? আমার নাম রকি আর আমি ইন্টার 2য় বর্ষে পড়ি নিপাদের সাথে। আচ্ছা এবার বলে ফেলো দেখি, কি এমন গুরুত্বপূর্ণ কথা তোমার? আসলে ভাই, সবুজ আর নিপা কোন বন্ধুত্ব করছে না, ওরা দুজন দুজনকে ভালোবাসে। মানে কি এইসব কথার? জানি আপনি বিশ্বাস করতে পারছেন না, আমি নিজ কানে শুনেছি আড়াল থেকে। রাহাত নিজেকে নিয়ন্ত্রণ করে বলে, আচ্ছা তুমি ছাড়া কি এই বিষয়টা আর কেউ জানে? না ভাইয়া। আচ্ছা এই কথাটা এখানে শেষ, বিষয়টা আমি নিজে দেখব ওকে। আর যদি দ্বিতীয় কেউ জেনে যায় তাহলে তোমার কি অবস্থা করব নিশ্চয়ই বুঝতে পারছো। মাথা নিচু করে ছেলেটা বলে, জি ভাই। রাহাত নিপাকে কিছু বুঝতে না দিলেও ভেতরে ভেতরে সে প্রচণ্ড রাগান্বিত হচ্ছে। তবে সে এই বিষয়টা আগে নিশ্চিত হবে, তারপর ব্যবস্থা নিবে। এর আগে সে নিপা অথবা সবুজকে কিছু বলবে না। প্রমাণ ছাড়া কাউকে সে কিছু বলে না।
আর এমনটাও তো হতে পারে রকির সাথে সবুজের শত্রুতা আছে, তাই মিথ্যা অপবাদ দিয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে। নিপাকে বাসায় নামিয়ে দিয়ে বলল, মাকে বলে দিস আজকে ফিরতে আমার দেরি হবে, জরুরি কাজ আছে। নিপা হ্যাঁ সূচক সায় দিয়ে বাসার ভেতরে ঢুকে যায়। রাহাত ফোন করে কিছু পোলাপানকে রহিম চাচার চায়ের দোকানে আসতে বলে। রাহাতকে দেখে রহিম চাচা বলে, কি গো বাবা, অনেকদিন পর আসলে যে এই গরিবের দোকানে? আসলে চাচা এই কয়েকদিন একটু বিজি ছিলাম বিভিন্ন কাজে। আমার জন্য একটা চা তৈরি করুন ভালো মতো। আচ্ছা একটু বসো বাবা। আচ্ছা। তারপর বলেন আপনার সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবা, সবকিছু ঠিকঠাক, তবে একটা সমস্যা হয়ে গেছে। চাচা কোন সংকোচ না করে কি হয়েছে তাই বলে ফেলুন। কিছু পোলাপান এই কয়দিন ধরে টাকা না দিয়ে শুধু শুধু খেয়ে চলে যায়, আর টাকা চাইলে বলে পরে দিব। আচ্ছা চাচা, কালকের ভেতরে ওরা টাকা পরিশোধ করে দিবে, আর আপনার কাছে মাফ চেয়ে যাবে, তবে তাদের পরিচয়টা আমাকে বলতে হবে, কিংবা কখন আসে তারা দোকানে। রাহাত বাবা, আমি চাই না কোনো প্রকার ঝামেলা হোক, শুধু আমার টাকাগুলো পরিশোধ করলেই হবে, এর বেশি কিছু না। আসলে রহিম চাচা অতিরিক্ত সৎ একজন মানুষ, গ্রাম থেকে উঠে আসা একজন সহজ সরল মানুষ, হাইওয়ের পাশে একটা চায়ের দোকান দিয়েছে, আর এটা করেই সে তার সংসার চালায়। ওরা আনুমানিক বিকাল 4টার দিকে দোকানে আসে, ওই সময় আসলেই তুমি তাদের দেখা পাবে। এরই মধ্যে রাহাত যাদের কাছে কল দিয়েছিল তারা হাজির। সরি ভাই, জ্যাম থাকার কারণে আসতে একটু দেরি হলো। চাচা আরো 3 কাপ চা দিন। আচ্ছা। রহিম চাচা 4 কাপ চা তৈরি করে তাদের সামনে নিয়ে আসলো, আর সবাই একটা করে নিল, তবে একটা কাপ অবশিষ্ট রইল। বাবা তোমার চা হয়তো ঠান্ডা হয়ে গেছে, তাই এটা নাও। চাচা সমস্যা নেই, তবে রহিম চাচা কয়েকবার বলাতে রাহাত না করল না। চায়ের কাপে চুমুক দিতে শুরু করে। আচ্ছা তোদের যে জন্য ডেকেছি, একটা সঠিক তথ্য জোগাড় করা লাগবে প্রমাণসহ। তার মধ্যে থেকে একজন বলল, দরকার পড়লে আমরা জীবন দিয়ে হলেও কাজটা করে দিব। এত জীবন টিবন দেওয়া লাগবে না। ইন্টার দ্বিতীয় বর্ষের সবুজকে ফলো করা লাগবে, কখন কি করে, কলেজের ভেতরে ও বাইরের সকল ডিটেলস আমার লাগবে। চিন্তা করবেন না, ইন্টার দ্বিতীয় বর্ষে আমার একটা ভাই আছে, ও ক্লাসরুমের খবর পর্যন্ত এনে দিবে। যাক, তাহলে তো ভালোই হবে। তাহলে কালকে থেকে কাজ শুরু করে দাও, আর কোনো কিছুর দরকার পড়লে আমাকে বলিস তোরা। রহিম চাচার সামনে 100 টাকার একটা নোট বের করে দিয়ে বলল, চাচা পুরোটা রেখে দিন। বাবা চায়ের বিলটা না দিলে আমি খুশি হতাম, চাচা এটা সম্ভব না, আপনাকে রাখতেই হবে। আর আমার কার্ডটা রাখুন, কালকে ওরা যখন আসবে আমার নাম্বারে কল দিয়ে জানাবেন, আমি সাথে সাথে চলে আসবো আর সঠিক বিচার করে দিব এখানেই। তারপর চলে যায় সবাই। এদিকে সবুজ আর নিপা কলে কথা বলছিল। কলিং বেলের শব্দ কানে আসতেই নিপা বুঝে যায় রাহাত ভাইয়া নিশ্চয়ই বাসায় চলে এসেছে। সবুজকে বিদায় জানায় আর বলে রাতে মেসেজে কথা হবে। রাহাত অন্যদিনের মতো স্বাভাবিক ব্যবহার করে সবার সাথে। ফ্রেশ হয়ে তার মা রহিমা বেগম তাকে প্রতিদিনের মতো শাসন করে আর বলে, সারাদিন কোথায় কোথায় থাকিস বাবা, না করিস খাওয়া দাওয়া। মা আমি বাইরে থেকে খেয়ে নিয়েছি। আর নিপা তোমাকে কিছু বলিনি? কই না তো। আচ্ছা মা, আমি রুমে যাচ্ছি। রাহাত নিপার রুমে চলে যায়। নিপা আনমনে পড়ার টেবিলে বসবে বলে নিজেকে রেডি করছিল। রাহাতের আগমন টের পেয়ে নিপা একটু হলেও মনে মনে ভয় পায়। ভাইয়া তুমি? কেন আমাকে দেখে কি অবাক হচ্ছিস?
তোকে নামিয়ে দেওয়ার সময় কি বলেছিলাম মাকে বলেছিলি? সরি ভাইয়া, মনে ছিল না। রাহাত নিপাকে ধকম দিয়ে বলে, তোর মন কোথায় থাকে রে? তুই ভুলে যাস না তোকে কিছু বলছি না বলে যা ইচ্ছে তাই করবি। সময় থাকতে আমাকে সঠিকভাবে চেনা তোর জন্য মঙ্গল, এটা মাথায় রাখিস বলে রুমে থেকে হনহন করে চলে যায়। সত্যিই তো, আমি বলতে ভুলেই গেছিলাম মাকে বলতে। যাক বাবা, অল্পের উপর দিয়ে গেছে। তবে আমাকে শেষ বাক্যটা কেন শোনালো? তার মানে কি? না, আমি এটা মনে করতে চাই না, শুধু শুধু ভয় পাই আমি। প্রতিদিনের মতো পাখির কিচিরমিচির ডাকে সকাল হয়। সূর্যি মামা তার কিরণের আলোকরশ্মি দিয়ে পুরো পৃথিবীটা ঝলমল করে দেয়, যে যার কাজে ব্যস্ত হতে থাকে। সবুজ ঘুম থেকে উঠে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। প্রতিদিনের মতো পাখির কিচিরমিচির ডাকে সকাল হয়। সূর্যি মামা তার কিরণের আলোকরশ্মি দিয়ে পুরো পৃথিবীটা ঝলমল করে, যে যার মতো কাজে ব্যস্ত হতে থাকে। সবুজ ঘুম থেকে উঠে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রীতিমৎস অবাক, এত বেলা হয়ে গেছে সে এখনো টের পায়নি। আর কালকে রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে, তাই হয়তো অ্যালার্ম দিতে ভুলে গেছে। ফোনটা হাতে নিয়ে নিপার নাম্বারে কল দেয়, আর নিপা কলটা রিসিভ করে রাগান্বিত কণ্ঠে বলে উঠে, এতক্ষণ পর কল দিতে কে বলেছে? সবুজ বুঝতে পারে এখন তার হাজারটা কৈফিয়ত দিতে হবে, আর সেই সাথে সাথে তার এক আকাশ রাগ, অভিমান ভাঙাতে হবে। তবে সমস্যা নেই, সবুজ খুব সহজে কয়েকটা কথা বলে নিপাকে নিজের আয়ত্তে নিয়ে চলে আসবে। আচ্ছা, রাগ দেখাচ্ছ, সমস্যা নেই, তবে আসল কারণটা আগে তো শুনবে। প্রত্যুত্তরে নিবা বলে, কি সমস্যা? আসলে কালকে রাতে তোমার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম, আর অ্যালার্ম দিতেও ভুলে গিয়েছিলাম, তার জন্য সকাল সকাল টের পাইনি। আর কয়দিন পর দেখা যাবে আমাকেও ভুলে যাবে, অভিমানের সুরে সবুজকে বলল নিপা। তা কখনোই না, কারণ আমার সবটুকু জুড়েই তুমি আছো। যদি তোমাকে ভুলতে হয় তবে আগে আমার নিজেকে ভুলতে হবে, বুঝলে? থাক থাক, অনেক হয়েছে, আর ঢং করতে হবে না। এদিকে রাহাত নিপার রুমের পাশ দিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, হঠাৎ তার কানে কথাগুলো ভেসে আসলো, সেই বাক্যটি, আমাকে ভুলে যাবে আর কয়দিন পর। রাহাত ভাবতে থাকে, তাহলে কি রকির বলা তথ্যটা সঠিক ছিল? আবার পরক্ষণে ভাবে হয়তো ওর কোন ক্লাস ফ্রেন্ডকেও তো বলতে পারে, এটা ভেবে ওয়াশরুমে চলে যায়। তবে রাহাতের মনের মাঝে একটা সন্দেহের জাল সৃষ্টি হতে থাকে। তবে রাহাত সঠিক প্রমাণ খুঁজে না পাওয়া অবধি কিছু বলবে না নিপা কিংবা সবুজকে। এদিকে নিপা সবুজকে বলে তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে আসার জন্য, তারপর কলটা কেটে দেয় দুজন। নিপা সকালের নাস্তা খেয়ে কলেজের দিকে যাবে বলে রওনা দিচ্ছে। আজ আর রাহাতের সাথে যায়নি নিপা, রাহাতও আজকে নিপাকে নিয়ে যায়নি। কলেজের গেট থেকে কয়েক কদম দূরে একটা রিকশাওয়ালা নিপাকে নামিয়ে দিয়ে যায়। নিপা ইতিমধ্যে সবুজকে জানিয়ে দিয়েছে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে। আর সবুজও এখন আর ভয় পায় না কাউকে, কারণ রাহাত ভাইয়া নিজে তাকে বলেছে নিপাকে দেখে রাখার জন্য। তাই কোনো প্রকার ভয়ের ঝামেলা ছাড়া তারা একে অপরের সাথে দেখা ও কথা বলতে পারবে। হঠাৎ নিপা খেয়াল করল তার পিছু নিয়েছে কিছু বকাটে ছেলে। নিপার পিছু পিছু কলেজ গেটের সামনে এসে নিপার পথ আটকায়। সবুজ তড়িঘড়ি করে ওদের সামনে গিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, রাহাত ভাইয়া জানতে পারলে তোদের শেষ করে ফেলবে। ওর মধ্যে থেকে একজন বলে, তুই কে ভাই? আর আমাদের কাজে এমনভাবে বাধা দিতে এসেছিস দেখে মনে হচ্ছে তোর গার্লফ্রেন্ড। আর যদি হয় আমার গার্লফ্রেন্ড, তবে তোরা কি করবি? তাহলে ছেড়ে দিব কোনো প্রকার ঝামেলা ছাড়া। সবুজ বলে, তাহলে এটাই সত্যি নিপা আমার গার্লফ্রেন্ড, আর ওর দিকে যে বা যারা হাত বাড়াতে চাইবে সবাইকে আমি শেষ করে ফেলব। ওরে বাবারে, এত ভালোবাসিস তাহলে? সবুজ বলে, কোন সন্দেহ আছে তোদের? ওদের মধ্যে থেকে একটা পোলা বলে, ভালোভাবে কথা বল, না হলে কিন্তু চোখ উপড়িয়ে নিব। তখনই তাদের ভেতরে একজনের ফোনে কল আসলো, তা শুনে তারা চলে যায়। আশ্চর্যজনক একটা ঘটনা, সবুজ আর নিপা অবাক খেয়ে তাদেরকে কল দিল, যার কারণে চলে গেল, তাও আবার সরি বলে।
বিষয়টা নিয়ে নিপা ও সবুজ দুজনই যেমনই অবাক ঠিক তেমনই চিন্তিত। একটু পরই রাহাত এসে পুরো ঘটনা শুনে তো রীতিমতো অবাক। সবুজকে ধমক দিয়ে বলে তার নাম্বারে কল দিইনি কেন এতক্ষণ? সবুজ মাথা নিচু করে বলে ওরা আসার কিছুক্ষণ পরই চলে গেছে। ওরা সংখ্যায় ছিল 3 জন। তবে একটা বিষয় ভেবে পাচ্ছি না, ওদের ভেতরে একজনের ফোনে কল আসলো তারপর ওরা নিজেই চলে গেল কোনো প্রকার ঝামেলা ছাড়া, আর যাওয়ার সময় তাও আবার সরি বলল নিপাকে। রাহাতও এই ঘটনা শুনে অবাক, কারণ তার জানা মতে কেউ জেনে শুনে তার সাথে শত্রুতা করার চেষ্টা করবে না সহজে। তবে কে হতে পারে রাহাত নিজেও বুঝে উঠতে পারে না। একটু পর সবুজ আর নিপা কলেজের মধ্যে চলে যায়। রাহাত কলেজের ভেতরে না গিয়ে বাইরে চলে যায়, তারপর শান্তকে চাচার দোকানে আসতে বলে। শান্ত হলো রাহাতের ক্লোজ একটা ছোট ভাই। বয়স আনুমানিক 23-24 হবে। বয়সে ছোট হলেও মাথা ভর্তি বুদ্ধিতে ভরা। রহিম চাচা রাহাতের জন্য 1 কাপ চা বানিয়ে ফেলে বলার আগেই তারপর রাহাতের সামনে দেয়, আর রাহাত চাপের কাপে চুমুক দিতে দিতে গভীর চিন্তায় মগ্ন হয় এটা ভেবে, কার এত সাহস জন্মালো যে দিনের বেলায় কলেজের সামনে নিপাকে ডিস্টার্ব করার সাহস দেখালো। রাহাতের সকল চিন্তার ঘোর কাটে শান্তর ডাকে। ভাই চলে এসেছি, খুব ভালো করেছিস, পাশে বসো, আর রহিম চাচাকে বলে চা দিতে আরও 1 কাপ। শান্ত আমি আজকে একটু চিন্তিত। শান্ত প্রশ্ন করে বসে কি এমন চিন্তা ভাই, চাইলে আমাকে বলতে পারেন। নিপাকে নাকি আজ কয়েকজন পোলাপান ডিস্টার্ব করছিল, তাদের মধ্যে একজনের কাছে কল আসাতে নাকি তারা চলে গেছে, আবার যাওয়ার সময় নাকি সরিও বলে গেছে। শান্ত মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা এই বিষয় নিয়ে তাহলে চিন্তিত? হুম। রাহাত ভাই তাহলে মন দিয়ে শুনুন। এসব আমার পরিকল্পনায় হচ্ছে। আপনি বলেছিলেন নিপা আর সবুজকে পরীক্ষা করে দেখতে, তাই আমি কিছু পোলাপানকে পাঠাই নিপা আপুকে ডিস্টার্ব করতে সবুজের সামনে, তারপর ওরা জিজ্ঞেস করবে আসলে তাদের মধ্যে কিসের সম্পর্ক আছে, আদৌ কি তারা ফ্রেন্ড নাকি তার বেশি কিছু। আর আমি ওদেরকে ওখান থেকে চলে আসতে বলি, কারণ এগুলো সব আপনার অনুপস্থিতিতে হচ্ছে। যদি ওরা আপনার সামনে পড়তো আপনি তো শেষ করে দিতেন, আর ওরা প্রাণের ভয়ে সকল প্ল্যান বলে দিত যাতে করে নিপা আর সবুজ বুঝে যেত। শান্তকে বলে, তোর এত বুদ্ধি নিয়ে কেমন ঘুমাস রাতে? শান্ত মাথা নিচু করে মুচকি হাসে। রাহাত বলতে লাগলো, তারপর কি ফলাফল আসলো, মানে সবুজ কি বলল? আসলে ভাই সবুজ তো বলেছে নিপা নাকি তার গার্লফ্রেন্ড, তবে আমি চেয়েছিলাম আরও প্রমাণ জোগাড় করে তারপর আপনাকে দিব। তবে আপনি যেহেতু এত চিন্তায়, তাই প্রথম পরিকল্পনাটা আপনাকে বলতে বাধ্য হলাম। তবে প্রমাণও আছে, তবে শুধু রেকর্ড আছে ওদের কথা গোপন। আচ্ছা যাই হোক, এবার আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আর 1 ঘন্টা পর তবে করিম চাচার দোকানে 4টার সময় একটা মিশন আছে। কি মিশন ভাই? আসলে রহিমম চাচার দোকানে এসে কিছু পোলাপান নাকি খেয়ে চলে যায়, তবে বিল চাইলে বলে পড়ে দিবে। আমাদের এলাকায় এসব ধান্দাবাজি তো চলবে না, তাও আবার আমাদের রহিম চাচার মতো ভালো মানুষের সাথে। আচ্ছা আমি ওদের আজকে এমন হাল করব যারা দেখবে পরবর্তী তাদের মনে এসব ধান্দাবাজি জাগ্রত হলেও এদের পরিণতির কথা মনে করে থেমে যাবে। রহিম চাচাকে চায়ের কাপগুলো আর টাকা পরিশোধ করে রাহাত আর শান্ত বাইক নিয়ে চলে আসে, তবে রহিম চাচাকে বলে এসেছে ওরা আসলে যেন সঠিক সময় মতো তাকে জানাতে। দুপুর হয়েছে, তাই একটা রেস্টুরেন্টে থেকে তারা খেয়ে নেয়। এর মধ্যেই শান্ত তার ক্লোজ কয়েকজন খারাপ পোলাপানকে বাজারে আসতে বলে ঠিক 4টার সময়, যদি সময় মতো আসতে না পারে তবে তার নাকি অনেক সম্মান নষ্ট হয়ে যাবে। তারা শান্তকে জানাই ঠিক সময় মতো চলে আসবে, তারপর কল দিবে। এদিকে 3:52 রহিম চাচার নাম্বার থেকে রাহাতের কাছে কল এসেছে। রাহাত সিংহের মতো দ্রুত বাইক নিয়ে হাই স্পিডে ওখানে পৌঁছে যায়। রাহাত নিজে যায় না দোকানে, শান্তকে পাঠায় ওদের ব্যবহার দেখতে, কারণ রাহাতকে সবাই চিনে। শান্ত রহিম চাচাকে বলল 1 কাপ চা দিতে। 2 জন রহিম চাচাকে ধমক দিয়ে বলে সিগারেট দে। শান্ত তাদের কথায় রাগান্বিত হয়ে বলে, ভাই আপনারা চাচার সাথে এমন খারাপ ব্যবহার করছেন কেন? এই বুড়া লোকের জন্য তো দেখছি তোর অনেক দরদ হচ্ছে, কোথা থেকে যে এসব ফকির নিয়ে আসে।
মুখ সামনে কথা বলেন, উনি একজন মানুষ এটা মনে হয় ভুলে যাচ্ছেন। ওর ভেতর থেকে একজন উঠে বলে, মুখ সামলে কথা না বললে কি করবি? তখনই রাহাত সামনে সামনে আর পিছনে 15 জন পোলাপান আসে একসাথে, তা দেখে রীতিমতো দোকানের সবাই ভয়ে আঁতকে ওঠে। রাহাতকে দেখে তাদের দুজনের অনবরত শরীর ঘামতে থাকে। তারা বুঝতেও পারে না তাদের সাথে কি ভয়ঙ্কর পরিণতি ঘটতে চলেছে। তোদের লজ্জা করে না এমন একজন সৎ মানুষের সাথে খারাপ ব্যবহার করতে? নাকি তোরা ভুলে যাস তিনিও একজন মানুষ? বলেই রাহাত বুকে লাথ মারে অনেকটা দূরে ছিটকিয়ে পড়ে। আরেকজনকে ধরে কয়েকটা থাপ্পড় মারে, তারপর করিম চাচার হিসাবের খাতাটা বের করতে বলে। ওরা দুজন প্রাণের ভয়ে পকেটে যা টাকা ছিল সবগুলো বের করে রহিম চাচাকে দিয়ে দেয়। রহিম চাচা তার পাওনাটা নিয়ে বাকিগুলো ফেরত দেয়। রাহাতের চোখজোড়া রক্ত জবা ফুলের মতো লাল টকটকে হয়ে গেছে। তোরা মনে করেছিস এতটুকু অল্পতেই তোদের ছেড়ে দিব? তা কেমন করে হয় বল? তোদের আজকে এমন। রাহাতের চোখজোড়া রক্ত জবা ফুলের মতো লাল টকটকে হয়ে গেছে। তোরা মনে করেছিস এতটুকু অল্পতেই তোদের ছেড়ে দিব? তা কেমন করে হয় বল? তোদের আজকে এমন হাল করব যা কেউ কল্পনাও করতে পারবি না। রাহাতের পা ধরে হাজারো আকুতি মিনতি করতে থাকে, তবে তাদের এসব আকুতি মিনতি রাহাতের মনটা কোনোরকম নরমে আসে না, কারণ তারা অন্যায় করেছে একজন সৎ মানুষের উপরে। রাহাত চাকু বের করে বলে, তোরা যেই চোখ দিয়ে চাচার উপর রাগ প্রকাশ করেছিস সেই চোখ রাখার কোন অধিকার নেই। বলেই চাকুর আগা দিয়ে যেই তুলতে যাবে তখনই রহিম চাচা বলে, থামো বাবা, তাদের ছেড়ে দাও, তারা যেহেতু তাদের ভুলগুলো বুঝতে পেরেছে। অপরাধী তিনজন ছেলে রহিম চাচার উদারতা আর দয়া দেখে অবাক হয়। কারণ তারা এতদিন অনেক অন্যায় করেছে, তারপরও রহিম চাচা তাদের দয়া করল। তোদের ছেড়ে দিলাম শুধুমাত্র রহিম চাচার জন্য। এই ঘটনা থেকে যদি কিছু শিখতে পারিস তবে এটা হবে তোদের জন্য অনেক ভালো। আর যদি বিপরীতে যাস তাহলে পরবর্তী কি করব তা বুঝতেই পারছি নিশ্চয়ই। কাঁদো কাঁদো গলায় বলল, ভাই, আমরা আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি। রাহাত ইশারা করে বলে তাদের হাতের বাঁধনগুলো খুলে দিতে, ইশারা মতো খুলে দেয়। রহিম চাচা রাহাতকে জড়িয়ে ধরে বলে, বাবা, এই দেশে যদি তোমার মতো ন্যায়পরায়ণ আর সঠিক বিচারক থাকতো তাহলে বোধ হয় আমাদের দেশে এমন দুর্নীতি আর অন্যায় থাকতো না। আমি দোয়া করি তোমার মতো সন্তান যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয়। রহিম চাচার চোখজোড়া ভিজে টপটপ করে জল পড়ছে। রাহাত তা বুঝতে পেরে পকেট থেকে টিস্যু বের করে রহিম চাচার অশ্রুকণাগুলো মুছিয়ে দিয়ে বলে, চাচা, আজকে চলে যেতে হবে, আর কোনোরকম কোন বিষয়ে সমস্যা হলে অবশ্যই জানাবেন। রাহাত শান্তকে বলে, পোলাপানদের কন্ট্রোলে রাখতে, এদের কোনো কিছু লাগলে আমাকে জানাবে, এই সামান্য টাকাগুলো নাও আর ওদের কিছু খেতে দিও। শান্ত বলতে থাকে, আরে ভাই, এটা কি করছেন? লাগবে না, আমার কাছে আছে। তবে রাহাতের জোরাজোরিতে বাধ্য হয়ে নেয়। তারপর রাহাত নিজের বাসার উদ্দেশ্য রওনা দেয়। আজ সোমবার। নিপা আজ প্ল্যান করেছে ক্রসিং করবে না, বরং সবুজের সাথে পার্কে যাবে। অনেকদিন হয়ে গেছে সে কোথাও যায়নি। যেমন ভাবনা তেমন কাজ। সবুজকে বিষয়টা জানায়, সবুজ না করে দেয়। সবুজ নিপাকে বুঝায় বেশি বাড়াবাড়ি করলে তারা খুব শীঘ্রই ধরা পড়ে যাবে। কে শুনে কার কথা, নিপা তার সিদ্ধান্ত একটুও পরিবর্তন করে না। নিপা সবুজকে বলে, আজকে গেলে আবার অনেকদিন পর যাবে, তবে আজকে তার খুব ইচ্ছে করছে একটু পার্কে কিংবা বাইরে কোথাও যেতে। শেষমেশ নিপার মিনতির কারণে সবুজ হার মানে আর রেডি হয় আর 4টার সময় রেডি হয়ে থাকতে বলে। নিপা এবার খুব খুশি হয়। বিকাল 4টা বাজতে আর মাত্র 30 মিনিট বাকি। নিপা আজ একটু সাজুগুজু করছে। ইতিপূর্বে রাহাতের কাছে কল এসেছে শান্তর নাম্বার থেকে। রাহাত কলটা রিসিভ করতেই যা শুনে তা শোনার জন্য একটুও প্রস্তুত ছিল না। ভাইয়া আজকে ওর ক্লাসের রকি নামক একটা ছোট ভাই তাকে জানিয়েছে আজ নাকি সবুজ আর নিপা বাইরে কোথাও যাচ্ছে। তুই সিওর? ভাই, রকি আমার ক্লোজ একজন ছোট ভাই আর ওর তথ্য কোনোরকম ভুল হবে না আশা করছি। আচ্ছা, তাহলে কিছু পোলাপান সেট কর,
আর ওদের দুজনকে ফলো করতে বল যাতে করে ওরা কিছু বুঝতে না পারে। আচ্ছা বলে কলটা কেটে দিল। রাহাত গভীর চিন্তায় ডুবে গেল। রকি নামক ছেলেটার কথা আসলেই সত্যি হয়ে যাচ্ছে বারবার। অনেক হয়েছে, তবে আর নয়, আজকে হাতে ধরতে হবে। রাহাত নিপা খুঁজতে থাকলে তার মা তাকে জানায় নিপা ক্রসিং করতে চলে গেছে। রাহাতও তার মাকে কোনো প্রকার প্রশ্ন না করে রুমে চলে যায়। এদিকে ক্রসিং থেকে একটু দূরে সবুজ দাঁড়িয়ে আছে নিপার অপেক্ষায়। একটু পর নিপাও এলো, তারপর একটা রিকশায় করে দুজন উঠে বসল। এমনভাবে বসে আছে যে কেউ দেখলে মনে করবে এরা প্রেমিক প্রেমিকা। আর পিছনে পিছনে ফলো করছে শান্তর গোয়েন্দা। শান্ত কল করে তাদেরকে জানিয়ে দিয়েছে ভালোমতো ফলো করে আর কোথায় যায় সেটা সময়মতো জানাতে। ঘণ্টা খানিক পর তারা পৌঁছে যায় তাদের গন্তব্যে। শহর থেকে অনেকটা দূরে নতুন একটা পার্কে। টিকিট কেটে তারা দুজন ভেতরে চলে যায় আর পিছনে পিছনে গোয়েন্দা দুজনও টিকিট কেটে তাদেরকে ফলো করতে থাকে। সবুজ নিজের পকেটে হাত দিয়ে অনুভব করতে পারলেও বেশি টাকা নেই আর থাকবেই বা কেমন করে, মধ্যবিত্ত পরিবারের সন্তানের জীবন তো এমনি হয়। তবুও এটা ভেবে স্বস্তি পায় নিপার মতো একটা গার্লফ্রেন্ড অন্তত তার কপালে জুটেছে, যে বর্তমানে প্রেমিকাদের মতো দামি উপহার চায় না, এমনকি দামি কোন রেস্টুরেন্টেও যেতে চায় না। তার 10 টাকার বাদাম আর সময় দিলেই হয়। এতেই সে আকাশ ছোঁয়ার মতো অসম্ভব খুশি হয়ে যায়। আসলে সবুজ অনেক খুশি নিপাকে পেয়ে। আর নিপাও জানে সবুজের পরিবারের অবস্থার কথা, আর এটাও জানে সবুজ মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও তার মন মানসিকতা অন্যদের থেকে আলাদা। নিপাকে সে মানসিক শান্তি দিতে পারে। এর থেকে আর কি বা চায়। নিপার সাথে কথা বলতে বলতে তার মায়াবী চোখের দিকে তাকালেই সবুজ পরম সুখ খুঁজে পায় তার মাঝে। দুজন দুজনকে পেয়ে অনেক খুশি। সামনে একটা ঝালমুড়ির ওয়ালাকে দেখিয়ে দিয়ে বলল, আজকে আমার ইচ্ছে ঝালমুড়ি খেতে চাই। সবুজ নিপাকে বসতে বলে তারপর ঝালমুড়ি কিনে আনে আর নিপার সামনে দেয়। নিপা সবুজের চোখের দিকে তাকায়। সবুজ বুঝতে পারে নিপা তার হাতে খাবে। সবুজ ঝালমুড়ির প্যাকেট থেকে কার্ডটা বের করে নিপার মুখের দিকে তুলে দেয়। নিপা এবার সবুজকে হা করতে বলে তারপর সবুজকে খাইয়ে দেয়। আড়াল থেকে পিক তুলে পাঠিয়ে দেয় শান্তর মেসেঞ্জারে। শান্ত পিকটা দেখে রাহাতের নাম্বার কল দিয়ে জানায় প্রমাণ হাজির, আর এটাও জানা হয়ে গেছে তারা কোথায় আছে। রাহাত তাকে বাজারে আসতে বলে তারপর শান্তকে বাইকে করে নিয়ে চলে যায় তাদের বলা ঠিকানা অনুযায়ী। গেট থেকে বের হতে যাবে তখনই সবুজ আর নিপা রাহাত আর শান্তর মুখোমুখি। নিপা আর সবুজের হৃদস্পন্দন দ্বিগুণ হারে বেড়ে যায়। নিপা মাথা নিচু করে ফেলে সবুজ কি বলবে কথার ভাষা হারিয়ে বা ক্রুদ্ধ হয়ে থমকে দাঁড়িয়ে থাকে। সবুজকে বলে চলে যেতে আর নিপাকে রাহাত নিজের বাইকের পিছনে বসতে বলে। শান্ত আর গোয়েন্দা দুজনকে অন্য গাড়িতে করে চলে যেতে বলে। নিপা ভয় কাঁপতে থাকে। সবুজকে আগামীকাল সকালে দেখা করতে বলে রাহাত। যদি রাহাতের কথা না শুনে তবে রাহাত তাকে শেষ করে ফেলবে। সবুজ অপরাধী কণ্ঠে বলে ঠিক আছে। নিপাকে নিয়ে চলে যায়। সবুজ কি করবে আর কি হবে কিছুই বুঝে উঠতে পারছে না। তবে হতাশ হলে চলবে না, আল্লাহ যা করবে নিশ্চয়ই ভালোর জন্যই করবে। তারপর বাসায় চলে যায়। এদিকে নিপাকে বাসায় এনে রুমে আটকে রাখে, তারপর সবকিছু বলে তার মাকে। তার মা জানতে চাই ছেলেটা কেমন কোয়ালিটির। রাহাত জানাই মধ্যবিত্ত ফ্যামিলি, তবে ছেলেটা অনেক সৎ ও মেধাবী। তারপর রাহাত নিপার রুমের দরজা খুলে দেখে নিপা বেডের এক কোণে জড়ো হয়ে বসে আছে। রাহাতের যাওয়ার আগমন টের পেয়ে নিজেকে একটু স্বাভাবিক করে নিলেও চোখজোড়া লাল হয়ে রয়েছে, হয়তো অনেক কান্নাকাটি করেছে। নিপা, আমি তোকে কি বলেছিলাম তুই ভুলে গেছিস নাকি? না ভাইয়া, আমি কিছুই ভুলিনি, আমি মন দিয়েই পড়াশোনা করছি। তোর কাছ থেকে আজকে আমি কিছু জানতে চাই, সত্যিটা বলবি আশা করছি। তোর আর সবুজের মধ্যে কি সত্যিই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাকি অন্য কিছু? ভাইয়া কখনো মিথ্যা বলিনি আর বলতেও চায় না।
আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি ও পছন্দ করি। রাহাতের পা চেপে বলে, ভাইয়া ওর কোন দোষ নেই, সব দোষ আমার। সবুজ আমার সাথে কখনোই রিলেশনশিপ যেতে চায়নি, আমার জোরাজোরির কারণে গিয়েছে। আমি সবকিছু জানি ওর ফ্যামিলি বিষয়ে, তবে বিশ্বাস করো সবুজ অনেক ভালো, আমাকে অনেক কেয়ার করে আর আমাকে মানসিক শান্তি দেয়। আমি এটাও জানি ওদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলি কোনো দিক থেকে খাপ খায় না, তারপরও আমি সবুজের কাছে যে সুখ পাই তা বোধহয় পৃথিবীতে আর কোন ছেলের কাছে পাবো না। রাহাতের পা ধরে তার একমাত্র বোন আকুতি মিনতি করছে। রাহাতের অনেক খারাপ লাগে, তবে রাহাত এসব প্রেম প্রীতি বিশ্বাস করে না। নিপা আমার পা ছাড়, নিজের আবেগ কমা, আর যদি বেশি বাড়াবাড়ি করিস তবে সকল প্রকার যোগাযোগ আর স্বাধীনতাটুকুও হারিয়ে ফেলবি। মা বাবার মান সম্মান এভাবে নষ্ট করতে পারলি কেমন করে? তুই নাকি বুদ্ধিমান, তবে এই তোর বুদ্ধি আজ প্রমাণ দিলি। তোর লজ্জা করে না এই বয়সে এমন একটা কাজ করতে? তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন তা হয়তো তুই জানিস না। ভাইয়া আমি সব। নিপা আমার পা ছাড়, নিজের আবেগ কমা, আর যদি বেশি বাড়াবাড়ি করিস তবে সকল প্রকার যোগাযোগ আর স্বাধীনতাটুকুও হারিয়ে ফেলবি। মা বাবার মান সম্মান এভাবে নষ্ট করতে পারলি কেমন করে? তুই নাকি বুদ্ধিমান, তবে এই তোর বুদ্ধি আজ প্রমাণ দিলি। তোর লজ্জা করে না এই বয়সে এমন একটা কাজ করতে? তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন তা হয়তো তুই জানিস না। ভাইয়া আমি সব জানি। আমার পরিবারের সকলের মান সম্মান রক্ষা করে এসেছি এবং পরবর্তীতেও রক্ষা করার চেষ্টা করব। তোর এইসব নাটক বাদ দে। বাবা বাসায় আসলে বাবাকে বিষয়টা জানানোর পর তারা যা সিদ্ধান্ত নিবা তা তোর মেনে নেওয়া লাগবে, আর যদি তাদের বিপরীতে যাস তবে তোর কপালে কষ্ট আছে বলেই রুমের দরজা আটকে চলে যায়। আমার কাছে আপাতত ফোনও নেই যে সবুজের সাথে যোগাযোগ করব। রাহাত ভাইয়া আমাকে বাসায় আনার পরপরই ফোনটা নিয়ে নেয়। বদ্ধ রুমের ভেতরে আমি একা, কষ্টে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে উঠে আর ভাবতে থাকি, হয়তো আজ আমার ভুলের জন্যই এত তাড়াতাড়ি সম্পর্কের কথাটা সবাই জেনে গেল। আজ যদি সবুজের কথা শুনতাম তাহলে এত কষ্ট পাওয়া লাগতো না। সবুজের মা রাতে ডিনার করার জন্য টেবিলে ডাকে, তবে সবুজ মনমরা হয়ে রুমের লাইট অফ করে অন্ধকার রুমে বসে আছে। তার জীবনটাও আজ অন্ধকারের মতো হয়ে আছে, সে নিজেও জানে তার জন্য হয়তো কালকে খারাপ কিছু অপেক্ষা করছে। তবে সবুজ এসব কোনো কিছু ভয় পায় না, তার মনে একটাই ভয়, আর সেটা হলো নিপাকে যদি সে হারিয়ে ফেলে। এই ভয়টায় তার ভেতরে কাজ করছে। নিপার নাম্বারে ইতিমধ্যে অনেকবার কল দিয়েছে, তবে ওপাশ থেকে কোন কল রিসিভ হয়নি, আর হবেই বা কেমন করে। ফোন তো নিপার কাছে নেই, তবে বিষয়টা সবুজের কাছে অজানা হয়ে রয়েছে। টেবিলে না আসাতে তার বাবা রুমের কাছে এসে দেখে রুমের লাইট অফ, তাই একটু অবাক হয়ে বলে, কিরে সবুজ লাইট বন্ধ করে রেখেছিস কেন? সবুজ নিজেকে নিয়ন্ত্রণ করে লাইট অন করে আর বলে, এমনিতেই বন্ধ করেছিলাম। তারপর বাবার সাথে এক প্রকার বাধ্য হয়ে রাতের খাবারটা খেয়ে নেয়, তবে সবুজের মা একটু হলেও বুঝতে পারে কোন কারণে হয়তো সবুজের মন খারাপ। তাকে জিজ্ঞেস করলে সে বলে ভালো লাগছে না এমনিতেই। রুমে এসে দরজা লাগিয়ে বসে থাকে। রাত প্রায় 12টা বেজে গেছে। তবুও আজ সবুজের চোখে ঘুমের কোন নিদ্রা নেই। সবুজ সবসময় নিয়ম মেনটেন করে চলে, বিশেষ করে সময়মতো খাওয়া, পড়া ও ঘুমানোর বিষয়ে। বেডের এপাশ ওপাশ করেই যাচ্ছে, মনের ভেতরে অশান্তি ও নিপাকে হারানোর ভয় কাজ করছে অতিমাত্রায়। কি করবে এমন পরিস্থিতি সে কিছু ভেবে উঠতে পারছে না। গ্যালারিতে গিয়ে নিপার পিক দেখতে থাকে, মায়াবী সেই টানা টানা চোখ, তার থেকে বড় তার মায়াবী মুখখানি। কল্পনার জগৎ সে ডুব দেয়। সবুজ আমাকে কখনো ছেড়ে যাবে না তো? যতদিন আমার এই দেহে প্রাণ থাকবে ততদিন আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব। সবুজ প্রত্যুত্তরে বলে, নিপা যদি তোমার পরিবার না মানে তখন? প্রথমত আমি চেষ্টা করব তাদের মতামত নেওয়া ও তাদের রাজি করাতে, তারপরও যদি তারা না মানে তাহলে মৃত্যুই আমাদের একমাত্র পথ হবে। সবুজ নিপার মুখ চেপে ধরে বলে, এই কথাটা আর কোনোদিন আমার সামনে বলবে না।
নিপা সবুজকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার সাথেই বাঁচতে চাই, তোমার মধ্যে আমি আমার নিজেকে খুঁজে পাই বারবার। সবুজ নিজেও জানে না এই সম্পর্কের ভবিষ্যৎ কোথায়, কোন জায়গায় শেষ, নিয়তি তাদের দুজনকে কোথায় নিয়ে যাবে। তবুও নিপার জন্য সে শেষ অবধি লড়বে। মেসেঞ্জারের নোটিফিকেশনের শব্দে তার সকল ঘোর কেটে যায়। সবুজ ভাবে নিপা হয়তো মেসেজ দিয়েছি, তাই বিন্দুমাত্র দেরি না করে মেসেঞ্জারে প্রবেশ করে, তবে তার ধারণা ভুল, অন্য একজন মেসেজ দিয়েছে, তা দেখে মনটা খারাপ। সবুজ ভেবেছিল নিপা মেসেজ দিয়ে তাকে সান্ত্বনা দিবে। কালক রাত থেকে নিপা এখনো দানা পানি পর্যন্ত কিছু খায়নি। রাহাত নিপা মেরেছে অনেক বাজেভাবে। সজোরে কয়টা থাপ্পড় মেরেছিল রাগের বসে। নিপার ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ রয়েছে। নিপাকে প্রথমে বুঝাতে গিয়েছিল রাহাত। রাহাতের প্রশ্ন ছিল, সবুজকে চিরতরে ভুলে যেতে হবে, তার বিনিময়ে নিপা যা বলবে তা করবে। তবে নিপা ছাপ জানিয়ে দিয়েছে তার জীবন থাকতে সে সবুজকে ভুলতে পারবে না। যদি তারা চায় তাকে মেরে ফেলতে পারে, এতে সে হাসিমুখে জীবন দিবে। তবুও সবুজকে ভোলা তার পক্ষে অসম্ভব। সকাল হলে নিপার বাবা ইমতিয়াজ চৌধুরী ও শাবানা খাতুন রাহাতকে ডেকে বলে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। রাহাত জিজ্ঞেস করলে বলে, এখন আপাতত সবুজ আর নিপাকে মুখোমুখি ডেকে বলবো পড়াশোনা করতে, বিনিময়ে তাদের সময় হলে বিয়ের ব্যবস্থা করব। ততদিনে তারা দুজন যেন মন দিয়ে পড়াশোনা করে। রাহাত বলে, এটা কেমনে সম্ভব বাবা? ইমতিয়াজ চৌধুরী বলে, যদি তারা এই সিদ্ধান্ত না নিত তবে দুজন একটা দুর্ঘটনা করে ফেললে তখন মান সম্মান একদম ধুলোয় মিশে যাবে। রাহাতও সায় জানায় তাদের সম্মতিতে। তাছাড়া নিপা তাদের একমাত্র মেয়ে, যদি নিজেদের জেদের কারণে মেয়েকে হারাতে হয় তবে তারা দুজন কখনো তাদের নিজেদেরকে ক্ষমা করতে পারবে না। রাহাত কল করে সবুজের নাম্বারে, তারপর বলে সবুজ সহ তার বাবাকে তাদের বাড়িতে আসতে। সবুজ সায় জানাই, তবে ভেতর থেকে এটা ভাবে যদি ডেকে নিয়ে গিয়ে তার বাবাকে অপমান করে। তারপরও সবুজ তার বাবাকে বিষয়টা বুঝিয়ে বলে তার বাবা প্রথমে রাজি না হলে তার মায়ের জোরাজোরিতে রাজি হয়। তারপর সবুজ আর তার বাবা চলে যায়। নিপাকে রেডি হতে বলে নিপা বুঝে উঠতে পারছিল না আসলে তার সাথে কি ঘটতে চলেছে। নিপার ভয়ের আসল কারণ ছিল, নিপাকে গোপনে তারা বিয়ে দিয়ে দেওয়ার পরিকল্পনা করছে না তো আবার? যদি এমনটা হয় তবে আজই হবে তার শেষ দিন। ইতিপূর্বে কলিং বেল বেজে উঠে নিপার বুকের ভেতরে ধুকপুকানি বেড়ে যায়, মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকে। আজকে ইমতিয়াজ চৌধুরী ও রাহাত কোথাও যায়নি। সবুজের বাবা রাকিব হোসেন সালাম প্রদর্শন করতেই ইমতিয়াজ চৌধুরী অবাক নয়নে তাকিয়ে থাকে। এটা আর কেউ না, তার ক্লাস ফ্রেন্ড, যার সাথে ছিল তার গভীর ভাব ও সুন্দর একটা সম্পর্ক। ইমতিয়াজ চৌধুরী সালামের জবাব দিয়েই দুজন দুজনের মুখের দিকে চেয়ে রইল। রাহাত বলে, বাবা তোমরা দুজন দুজনকে কি আগে থেকে চিনো? ইমতিয়াজ চৌধুরী বলে, অনেক আগে থেকে চিনি, তবে সবুজ যে তার ছেলে এটা জানা ছিল না। ইমতিয়াজ চৌধুরী খুব ভালো করে জানেন রাকিব হোসেন অনেক সৎ আর ভালো মানুষ। ক্লাসের একমাত্র ভালো সঙ্গী ছিল তার। রাকিব হোসেনও আজ বেশ খুশি এতদিন পর তার বন্ধুকে দেখে। তারপর নাস্তা খেতে খেতে বিষয়টা বলা শুরু করে ইমতিয়াজ চৌধুরী। রাকিব হোসেন ছেলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, যা বলছে তা কি সত্যি? সবুজ মাথা নিচু করে বসে থাকে। রাকিব হোসেন বুঝে যায় তার ছেলে এটা করেছে। রাকিব হোসেন ছেলের দিকে তাকিয়ে বলে, আমি লজ্জিত আমার ছেলের কর্মকাণ্ডে। ইমতিয়াজ চৌধুরী বলে, এখন বর্তমানের যুগটা এমন হয়ে গেছে রে। রাকিব লজ্জিত, তাই চুপচাপ বসে রয়েছে, শুধুমাত্র সায় দিচ্ছে। ইমতিয়াজ চৌধুরী বলে, আমি শুনেছি সবুজ অনেক মেধাবী আর তোর মতো সৎ ও ন্যায়নিষ্ঠার অধিকারী। আমি চাই না ওদের দুজনের পড়াশোনা নষ্ট হয়ে যাক, তাই আপাতত ওদের বিয়ে পড়িয়ে রেখে দিব, আর যখনই উপযুক্ত হবে তখন ধুমধামের সাথে বিয়ে তুলব। রাকিব হোসেন বলে, এটা সম্ভব না, আমরা মধ্যবিত্ত, নুন আনতে আমাদের পান্তা ফুরাই, আর তোর মেয়েকে কি খেতে দিব? প্রত্যুত্তরে ইমতিয়াজ চৌধুরী বলে, আমার মেয়ে নিপা বলেছে সবুজের কাছেই নাকি সে মানসিক শান্তি খুঁজে পাবে। আসলে আমাদের সমাজের মানুষগুলোর মনোভাব খারাপ, রিজিকের মালিক আল্লাহ, আর আল্লাহ আমাদের রিজিক দান করেন।
তবে আমাদের সমাজের মানুষ বিষয়টা অন্যভাবে নেয়। তারা মনে করে হাজার হাজার কোটি টাকায় সুখ কিনতে পারা যায়। আসলে আমাদের সমাজের মানুষগুলোর দৃষ্টিভঙ্গি খারাপ। আর আমাদের নিপা কিন্তু রাক্ষস না যে তোর বাড়ির সব ভাত খেয়ে নিবে একা। রাহাতের মাও কিন্তু একটা সাধারণ পরিবারের মেয়ে ছিল। প্রথম প্রথম সমাজের অনেক মানুষ আমাকে বলতো চৌধুরী পরিবারের সন্তান হয়েও একটা গরিব ফকিরের মেয়েকে বিয়ে করেছে। তবে আমি কারোর কথায় কান দিতাম না। কারণ আমি জানতাম শাবানা অনেক ভালো ও মেধাবী, তাছাড়াও সে অনেক সৎ। সবুজ মনে করছে সে যা শুনছে, যা দেখছে এসব কিছু একটা স্বপ্ন। এই বুঝি ঘুম। আর আমাদের নিপা কিন্তু রাক্ষস না যে তোর বাড়ির সব ভাত খেয়ে নিবে একা। রাহাতের মাও কিন্তু একটা সাধারণ পরিবারের মেয়ে ছিল। প্রথম প্রথম সমাজের অনেক মানুষ আমাকে বলতো চৌধুরী পরিবারের সন্তান হয়েও একটা গরিব ফকিরের মেয়েকে বিয়ে করেছে। তবে আমি কারোর কথায় কান দিতাম না। কারণ আমি জানতাম শাবানা অনেক ভালো ও মেধাবী, তাছাড়াও সে অনেক সৎ। সবুজ মনে করছে সে যা শুনছে, যা দেখছে এসব কিছু একটা স্বপ্ন। এই বুঝি ঘুম ভেঙে যাবে আর স্বপ্নগুলো মিথ্যা হয়ে যাবে। তবে পরক্ষণেই বুঝতে পারে আসলে এটা কোন মিথ্যা স্বপ্ন না, বরং তার শুনছে সব সত্যি, যা দেখছে তা বাস্তবেই ঘটে চলেছে। রাকিব হোসেন প্রথমে না করলেও ইমতিয়াজ চৌধুরী কথাগুলো বিবেচনা করে রাজি হয়ে যায়। নিপাকে তাদের সামনে আসতে বলা হলো। নিপা রুমে বিষ রেখে এসেছি, যদি তারা তার মতের বিরুদ্ধে কিছু করে তবে নিপা নিজেকে শেষ করে ফেলবে আজকে। নিপা ইমতিয়াজ চৌধুরী পাশে এসে বসে। এখনো সে খেয়াল করে দেখিনি কে বা কারা তাকে দেখতে এসেছে। নিপা তাদের সামনে না আসতে চাইলে তার মা তাকে বলে এমন বোকামি করলে তার বাবা ছোট হবে, তার মান সম্মান নষ্ট হবে। যদি তুই চাস তোর বাবার মান সম্মান নষ্ট করতে তবে রুমে বসে থাক। নিপা কখনোই চায় না তার কারণে তার পরিবারের মানুষগুলো অসম্মানিত হোক, তাই শেষমেশ এক প্রকার বাধ্য হয়ে তাদের সামনে এসে হাজির হয়। তবে তার ভেতরে বয়ে চলেছে কাল বৈশাখী ঝড়, যা থামবার মতো নয়। সবকিছু তছনছ করে দিচ্ছে। নিপাকে বলল ইনি হলো সবুজের বাবা, ওনাকে সালাম দাও। তার বাবার মুখ থেকে এমন কথা শুনে অবাক হয় আর নিজের শোনার ভুল বলে মনে করল। কি রে মা, যা সালাম করে আয়। এবার নিপা সালাম করার জন্য সামনে যায়। নিপার সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তার নিজের কাছেই মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছে। নিপা রাকিব হোসেনকে সালাম দেয়, তারপর ইমতিয়াজ চৌধুরী নিপাকে আর সবুজকে পাশাপাশি বসতে বলে। তারপর ইমতিয়াজ চৌধুরী বলে আমি চাই তোমাদের দুজনকে পারিবারিকভাবে বিয়ে দিতে, তবে আমার একটা শর্ত আছে, যতদিন না সবুজ নিজেকে যোগ্য করে তুলতে পারবে ততদিন নিপা এই বাড়িতে থাকবে। প্রয়োজনে নিপাকে ওই বাড়িতে নিয়ে যেতে পারবে। দুজন সিদ্ধান্ত নাও, আমার শর্তে কি তোমরা দুজন রাজি? সবুজ ডানে বামে কোনো কিছু বিবেচনা না করে বলে আমি রাজি। নিপাও সায় জানায়। তারপর ইমতিয়াজ চৌধুরী ও রাকিব হোসেন সিদ্ধান্ত নেয় আগামী সপ্তাহে তাদের আপাতত বিয়ে পড়িয়ে রেখে দিবে। সবুজ আর নিপা আজ এক আকাশ পরিমাণে খুশি। সবুজের আর কোন চাওয়া পাওয়া নেই, পূর্ণতা পেয়েছে তার অপূর্ণ ইচ্ছেগুলো। নিপার খুব ইচ্ছে করছিল সবুজের সাথে একান্তে কথা বলার জন্য, তবে তা এখন সম্ভব না, তা নিপা বুঝতে পারছিল। নিজের ভালোবাসার মানুষটাকে আপন কর পাওয়ার মতো ভাগ্যে হয়তো সবার হয় না। বর্তমানে তো সবাই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আশাহতই করে থাকে। এভাবে কয়েকটা বছর কেটে যায়। সবুজ এখন জবের জন্য উপযুক্ত। কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়ে টিকেছে, তবে সব জায়গায় একটাই কথা, টাকা লাগবে। ইমতিয়াজ চৌধুরী সবকিছু জানে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে তার অফিসে সবুজকে নিবে, তবে পরিচয়টা গোপন থাকবে। ইমতিয়াজ চৌধুরী সবুজকে কল করে তার অফিসে আসতে বলে, তারপর সবুজকে ম্যানেজার পদে নিযুক্ত করে আর বলে সবসময় সৎ থাকতে। সবুজ বলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার কথাগুলো মেনে চলার। এখন সবুজ আর কোম্পানির ম্যানেজার। সবুজ নিপার জন্য এবার একদম উপযুক্ত, তাই ইমতিয়াজ চৌধুরী ও রাকিব হোসেন ধুমধামের সাথে বিয়ে তুলবে বলে সিদ্ধান্ত নিয়েছে। নিপাও অধীর আগ্রহে আছে ওই বাড়িতে যাওয়ার জন্য, সবুজের ভালো খারাপ সময়ে পাশে থাকার জন্য।
দেখতে দেখতে বিয়ের দিনক্ষণ ঠিক করা হলো। চারিদিকে তোলপাড়, চৌধুরী পরিবারের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। বিয়ের কাজ সম্পূর্ণ করা হলো, এবার চলে আসলো বিদায় নেওয়ার পালা। নিপা কান্নায় ভেঙে পড়ে তার পরিবারকে বিদায় জানাতে। নিপার অতীতের সকল ঘটনা চোখের সামনে ভেসে ওঠে, মনে পড়ে ছোটবেলার সেই কথা। নিজের বাবা বিয়ে করে যখন ঘর সংসার নিয়ে ব্যস্ত, তখনই তার খালামণি তাকে নিয়ে এসে নিজের মেয়ের পরিচয় বড় করে তোলে। খালামণি হয়তো আমার জন্য দ্বিতীয় কোন সন্তান নিয়েনি, যদি মেয়ে সন্তান হতো তবে তখন নাকি আমার আর তার ভেদাভেদ সৃষ্টি হতো। তাই খালামণি দ্বিতীয় কোন সন্তান নিয়েনি। উনি আমাকে কখনো বুঝতেই দিইনি আমি ছিলাম তাদের পালিত মেয়ে। নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। আমাকে সৃষ্টিকর্তা হয়তো অনেক সুখী করতে চেয়েছিলেন। আর সবুজ ছিল আমার জীবনের দ্বিতীয় পাওয়া একজন মানুষ, যার ভেতরে খুঁজে পেয়েছিলাম আমার নিজের অস্তিত্ব। মা, বাবা, রাহাত ভাইয়া, একে একে সবার কাছ থেকে বিদায় নিলাম, তারপর সবুজের পাশে বসে রওনা হলাম। গাড়ির মধ্যে অনেক কান্না পাচ্ছিল। সবুজ আমাকে সান্ত্বনা দেয় আর বুঝিয়ে আমাকে শান্ত করে দেয়। কয়েক ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম সবুজের বাড়িতে। জাঁকজমক পরিপাটিভাবে সাজানো হয়েছে বাড়ি। আমার পাশে সবাই বসে রয়েছে, আমার সাথে এসেছেন আমার নানি, উনিও বটে আমার পাশেই বসে আছে। আমি বাবার কাছে কল দিলাম, তারপর সবার সাথে কথা বললাম, তারপর রুমে গেলাম। বধূর সাজে বাসর ঘরে বসে আছি সবুজের অপেক্ষায়। আগে কল্পনা করতাম নিজেকে বাসর ঘরে আবদ্ধ করার স্বপ্নে। নিয়তি কতটাই না আমাদের সাথে সঙ্গ দিল, আজ আমাদের দুজনের সকল স্বপ্ন পূর্ণ হয়েছে। দরজার কড়া শব্দ আমার কানে আসতেই আমি বুঝতে পারলাম হয়তো সবুজ এসেছে। মে আই কাম ইন ম্যাডাম? আমি মুচকি হাসি দিয়ে বললাম, ইয়েস কাম ইন। সবুজ আমার পাশে বসে বলল, আজকে আমরা সারা রাত গল্প করব, কারণ আজকের রাতটা হবে আমাদের স্বপ্নময় রাত। আমি সবুজের দিকে এক নয়নে চেয়ে রয়েছি। সবুজ বলল, তোমার কি ঘুম পাচ্ছে? আমি বললাম, না। তাহলে এমনভাবে তাকিয়ে রয়েছ মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবা। আমাকে দেখে কি মনে হয় আমি মানুষ খেকো রাক্ষস? না, এমনিতেই বললাম। আচ্ছা, তোমার হাতটা দাও। নিপা সবুজের দিকে হাতটা বাড়িয়ে দেয়। সবুজ একটা হীরের আংটি পরিয়ে কপালে আলতো করে চুমু এঁকে দেয়। তারপর বলে, আজকে থেকে এই বাড়ির প্রতিটা মানুষকে দেখে রাখা তোমার দায়িত্ব। তুমি তোমার মা বাবা মতো করে আমার বাবা মাকে দেখো, তারা কতটা সহজ সরল তা তুমি সময়ের ব্যবধানে বুঝতে পারবে। কথাবার্তা শেষ হলে সবুজ নিপাকে বলে গয়নাগুলো খুলে রাখতে, তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। নিপা সবুজকে বলে, আজকে আমি অনেক খুশি, কারণ আমি তোমাকে নিজের করে পেয়েছি। সবুজ নিপার গোলাপি ঠোঁটে নিজের অজান্তেই কিস করতে শুরু করে। নিপা সবুজকে শক্ত করে জড়িয়ে ধরে। নিপা আর সবুজ দুজন দুজনের মাঝে মিশে যায়। সবুজ নিপার কানের কাছে ফিসফিস করে বলতে থাকে, তুমি আছো আমার হৃদয়ের গহীনে। সমাপ্ত।